DD2 এর কোশ্চেন নাম্বার 3, তাই না রাফিন? So এটার কোশ্চেন নাম্বার 3 কি বলতেছে, how does the photoelectric cell experiment described above get over the problem that electrons released will have a variety of kinetic energies depending on how deep the metal they start? তো এখন এখানে আমাদের কাজটা কি, যে তোমার যত ডিপ থেকে শুরু করবে তত কি হবে, যত ডিপ থেকে শুরু করবে বা ইলেকট্রনটা যত মেটালের নিচে থাকবে তত ফোটনের কাছ থেকে এনার্জি পাওয়ার পর সারফেস পর্যন্ত আসতে আসতে তার কিছু এনার্জি ইউজ আপ হয়ে যাবে না? তো তাহলে ওই যে কিছু এনার্জি ইউজ আপ হয়ে যাচ্ছে, সো তাহলে when it actually comes out, তো তখন তার রিমেইনিং কাইনেটিক এনার্জিটা কি থাকবে? সাপ্লাই করা এনার্জি মাইনাস ওয়ার্ক ফাংশন করার পরেও যতটুকু কেই থাকার কথা তার থেকে কি হবে, তার থেকে এনার্জিটা আসবে কম, যে রিমেইনিং কাইনেটিক এনার্জিটা কম আসবে। তো এখানের মধ্যে যদি আমরা অ্যানসারটা দেখি কি বলতেছে, ওকে, সো তাহলে DD2 এর কোশ্চেন নাম্বার 3 আমাদের স্টপিং ভোল্টেজটা কি করতেছে দেখো। The stopping voltage is designed to stop and measure the energy of the electrons that are released with maximum kinetic energy. So তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কেমন, যে হাইয়েস্ট এনার্জি ওয়ালা ইলেকট্রন গুলাকে আটকানোর আগ পর্যন্ত, যে মনে করো তুমি এরকম একটা রিভার্স ভোল্টেজ অর স্টপিং ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো যেটা কি ম্যাক্সিমাম ইলেকট্রন আটকায় দিচ্ছে, কিন্তু কিছু কিছু ইলেকট্রন স্টিল তাও কি করতে পারতেছে, কালেক্টিং ইলেকট্রোড পর্যন্ত যাইতে পারতেছে। ওকে, তো তাহলে কালেক্টিং ইলেকট্রোড পর্যন্ত যদি যাইতে পারে তো তার মানে কি ওই ইলেকট্রন গুলার এনার্জি বা ওই ইলেকট্রন গুলার রিমেইনিং যে কাইনেটিক এনার্জিটা ছিল ওইটাকে এখনো কি করতে পারা যায় না, ওইটাকে এখনো পুরোপুরি রিভার্স ডিরেকশনে ভোল্টেজ অ্যাপ্লাই করে বন্ধ করা যায় না, তাই না? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করছে কি দেখো, যে how does the photoelectric cell experiment get over the problem that variety of kinetic energy তে ইলেকট্রন গুলো রিলিজ হয়, যে কিছু ইলেকট্রন বেশি কাইনেটিক এনার্জি পায়, কিছু ইলেকট্রন কম কাইনেটিক এনার্জি পায়। সো তাহলে how that problem is solved, এই প্রবলেমটা সলভ করা হয় এইভাবে যে আমরা কি করি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ওয়ালা ইলেকট্রন গুলাকেও আটকায় ফেলতেছি। বুঝতে পারতেছো রাফিন কি বললাম, যে even the most energetic electrons are unable to reach the collecting electrode। তো তার মানে এইখানে আমরা যে স্টপিং ভোল্টেজ দিয়ে যে কাইনেটিক এনার্জির ভ্যালুটা বের করতেছি এটা কি আসবে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ভ্যালু আসবে। তো তাহলে নিচে যে বাকি যে ভেরিয়েশন গুলি, যে মনে করো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হলো 10 জুল, তো কতগুলি ইলেকট্রনের 9 জুল থাকবে, কতগুলি ইলেকট্রনের 9.5 থাকবে, কতগুলির 8 থাকবে, যে ডিফারেন্ট ডিফারেন্ট ডেপথ থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কাইনেটিক এনার্জি ওয়ালা ইলেকট্রন, যে সারফেস থেকে আসতেছে 10 জুলের গুলি, সারফেসের বেশি নিচের থেকে কত আসতেছে 8 জুল এনার্জি ওয়ালা ইলেকট্রন গুলি বের হচ্ছে। তো তাহলে 8 জুল, 9.5 জুল, 9 জুল এইগুলা কি আমাদের বের করার দরকার আছে? আমরা কি করতেছি, একদম সারফেস থেকে ওর হাইয়েস্ট কাইনেটিক এনার্জি ওয়ালা যেসব ইলেকট্রনস গুলি আছে ওই ইলেকট্রন গুলিকে আমরা পুরোপুরি স্টপ করাই দিলেই তখন কি পাই, কারেন্টের ভ্যালুটা জিরো পাই না, যে অপোজিট ডিরেকশনে যে স্টপিং ভোল্টেজটা আমরা যখন উল্টা ডিরেকশনে অ্যাপ্লাই করলাম তো তখন কি হচ্ছে, কোন ইলেকট্রনই কালেক্টিং ইলেকট্রোড পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না। সো তাহলে ওখানে যে কি করে দেওয়া যায়, তাদেরকে স্টপ করে দেওয়া যায়। বুঝতে পারছো? তো তাহলে ওই ভ্যারাইটি অফ কাইনেটিক এনার্জিটাকে সলভ করতেছে কিভাবে, বাই নট কনসিডারিং এনি কাইনেটিক এনার্জি লেস দেন দ্য ম্যাক্সিমাম ওয়ান। তো তাহলে আমরা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা বের করে এই প্রবলেমটা সলভ করি। বুঝতে পারছো? ওকে, ভাইয়া তাইলে একটা নেগেটিভ রিডিং আসবে না যাদের অলরেডি কম কাইনেটিক এনার্জি ওদের জন্য? না না, অলরেডি কম যেগুলি ওগুলার কি হয় দেখো, অলরেডি কম যেগুলি তোমার এই যে মনে করো মেটালটা, হ্যাঁ, তো এই ইনসিডেন্ট লাইট আসতেছে সারফেস থেকেও বের হচ্ছে, সারফেসের নিচে থেকেও বের হচ্ছে, আর একটু নিচে থেকেও বের হচ্ছে, এরকম। হ্যাঁ, তো এখন তুমি যখন উল্টা ডিরেকশনে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো প্রথমে কারা থেমে যাবে, বেশি ডেপথ থেকে যারা আসতেছে তারা কি হবে,
থেমে যাবে বা তারা বের হইতে সময় আবার ফেরত চলে আসবে। আর যারা নাকি হাই কাইনেটিক এনার্জি ওয়ালা তারা কি করবে, অপোজিট ডিরেকশনে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছে বাট স্টিল তারা কি করতেছে, কিছু কিছু ছুটে ছুটে কালেক্টিং ইলেকট্রোডে চলে যাচ্ছে। তো তাহলে যখন নাকি ইভেন হাইয়েস্ট কাইনেটিক এনার্জি ওয়ালা ইলেকট্রন গুলাকে আটকায় দিব, বাকিগুলা কি হবে, ফটো ইলেকট্রিক ইমিশন হয়ে বের হইতে নিবে, দেন রিভার্স ভোল্টেজের জন্য আবার ফেরত চলে আসবে। বুঝতে পারছো? তাহলে উল্টা দিকে আর মুভ করবে না, উল্টা দিকে মুভ করবে যদি স্টপিং ভোল্টেজের থেকেও আরো বাড়ায় দেয়, তখন কি হবে, তখন উল্টা দিকে মুভ করা শুরু করবে। বুঝছো? ওকে, সো এটা ছাড়া আর কোনোটাই প্রবলেম আছে রাফিন? ওকে, সো আমরা আজকে যে টপিকটা নিয়ে পড়বো 3D3, যে ইলেকট্রনের ওয়েভ নেচার নিয়ে। অলরাইট, আমরা লাইটের পার্টিকেল নেচার নিয়ে ডিসকাস করছি ফটো ইলেকট্রিক ইফেক্টে, এখন ইলেকট্রনের ওয়েভ নেচার নিয়ে ডিসকাস করব, যে ইলেকট্রনের ডিফ্র্যাকশন এন্ড ইলেকট্রনের ইন্টারফিয়ারেন্স। এই ডিফ্র্যাকশন ইন্টারফিয়ারেন্স এইসব কাদের প্রপার্টি? এগুলো হলো ওয়েভের প্রপার্টি। তো তাহলে আমাদের ইলেকট্রন যদি ডিফ্র্যাকশন এর ইন্টারফিয়ারেন্স এইগুলা শো করতে পারে, তো তার মানে কি ইলেকট্রন এখানে কি হিসেবে বিহেভ করতেছে, পার্টিকেল নাকি ওয়েভ? তাহলে এই ব্যাপারটা। তো এখানে আমাদের লার্নিং অবজেক্টিভ গুলি কি, এক্সপ্লেইন হাউ ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট প্রোভাইডস এভিডেন্স ফর দ্য ওয়েভ নেচার অফ ইলেকট্রনস, describe other evidence for the wave nature of electrons, and be able to use the de Broglie equation, J lambda is equal to h by p, মানে wavelength is equal to Planck's constant divided by momentum, p হলো momentum। এটা আমরা ওই প্রথম দিন লেকচার দিতে সময় একটু দেখায় আসছিলাম যে ডি ব্রগলি ওয়েভলেন্থ, যে প্রত্যেকটা পার্টিকেলেরই কি আছে, একটা ওয়েভলেন্থ আছে। তো ডি ব্রগলি কি করছে, এই মাস এন্ড ওয়েভলেন্থ এই দুটাকে রিলেট করে এই ফর্মুলাটা ডেরাইভ করছে। বুঝতে পারছো? তো তাহলে এখানের মধ্যে কাজগুলিকে লেটস সি। We have seen that waves passing through a gap will produce what? A diffraction pattern with bright and dark fringes as the diffracted waves from each side of the gap. এই যে একটা গ্যাপ মানে কয়টা এজ আছে, একটা গ্যাপ মানে হলো দুইটা এজ। তো দুইটা এজ থেকে যে ইলেকট্রন, যে ওয়েভস গুলো যাইতো, তারা কি করতো, ইন্টারফেয়ার করে একটা প্যাটার্ন শো করতো না? তো এই কথাটা বলতেছে। তো কি জিনিস, সুপারপোজ টু প্রডিউস অ্যান ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন। তো এরকম সেম ওয়েতে আমরা ইলেকট্রনেরও কি দেখি, ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে পাই। তো কেমন জিনিস, ইলেকট্রন ডিফ্র্যাকশন as a diffraction pattern is a wave phenomenon। তো তাহলে ডিফ্র্যাকশন যেহেতু ওয়েভ ফেনোমেনন, তো এর জন্য কি হবে, to observe this form a beam of electrons means that they must be behaving as a wave, মানে ইলেকট্রন যদি কি করে এরকম ডিফ্র্যাকশন প্যাটার্ন শো করে থাকে, তো তার মানে সে কি করতেছে, ওয়েভ হিসেবে বিহেভ করতেছে। This is true whether we are passing waves through a gap as in figure A। তো তাহলে এই যে ফিগার এ তে একটা রেড লাইট দেওয়াতে, রেড লাইটটা এরকম স্প্রেড আউট যেরকম করছে, ওরকম সেম ওয়েতে ইলেকট্রন দেওয়াতে ইলেকট্রনটা কি করে, এরকম স্প্রেড আউট করে। অলরাইট, or reflecting waves from a grating we saw in figure H of section 3b.2, যে আমরা ডিফ্র্যাকশন গ্রেটিং এর ওখানে যে প্যাটার্ন দেখছিলাম ওইটার কথা বলতেছে। এই যে ইলেকট্রন কিভাবে দিবে ওই ব্যাপারটা, এই যে ইলেকট্রনের কি থাকে, ইলেকট্রনের একটা ওয়েভলেন্থ আছে, তোমারও একটা ওয়েভলেন্থ আছে, বুঝছো প্রভা? এই যে এই ফর্মুলা দিয়ে পরে বের করা হয়েছে যে পার্টিকেলদের ওয়েভলেন্থ কিভাবে করে বের করা যায়, আর ওয়েভদের মোমেন্টাম কিভাবে করে বের করা যায়, এই ফর্মুলা দিয়ে সবকিছু বের করা হয়েছে। আমরা ফার্স্টে কি দেখি, আমরা ফার্স্টে অবজারভেশন করি, দেন ওই অবজারভেশনের করেসপন্ডিং কি করতে চাই, এক্সপ্লেনেশন দিতে চাই। তো ফার্স্টে আমরা এগুলা জিনিস কি দেখলাম, যে এগুলো হলো আমাদের ওয়েভের প্রপার্টি, কি ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন, এইসব হলো আমাদের ওয়েভের প্রপার্টি। তো তাহলে যদি ইলেকট্রনকে দিয়ে এরকম প্যাটার্ন দেখতে পারে, তো তার মানে এখানে ইলেকট্রন কি হিসেবে বিহেভ করতেছে প্রভা, হিয়ার দ্য ইলেকট্রন ইজ বিহেভিং অ্যাজ আ ওয়েভ। তো ইলেকট্রনের ওয়েভ হিসেবে বিহেভ করার জন্য ইলেকট্রনের একটা কি থাকতে হবে, ওয়েভলেন্থ থাকা লাগবে। যে ওয়েভলেন্থ আর গ্যাপ সাইজ যখন সমান সমান হয় বা কাছাকাছি হয়, তখন সবচেয়ে ভালো মতো কি হয়, ডিফ্র্যাকশন হয়। তো এই যে এই কথাটা কি বলতেছে, in 1927 Davison and Garmer tried to detect diffraction of electron waves when they
রিফ্লেক্টেড ফ্রম আ ক্রিস্টাল অফ নিকেল, একটা নিকেলের ক্রিস্টাল থেকে যে ইলেকট্রন এরকম মারা হইতেছে, দেন ইলেকট্রন এরকম রিফ্র্যাক্ট করে কি করে নিকেলের ক্রিস্টালের মধ্যে থেকে ছড়ায় যায়। তো বলতেছে কি illustrates the experimental setup, they have measured the intensity of beam at different angles for various accelerating voltage। তো different accelerating voltage দিলে ইলেকট্রন গুলার ভেলোসিটি আলাদা আলাদা হবে। তো এক সময় মনে করো ভেলোসিটি বাড়াইলো, আরেক সময় ভেলোসিটি আরেকটু বাড়াইলো, এরপরে ভেলোসিটি কমাইলো। তো ভেলোসিটি বাড়ানো কমানোর সাথে কি চেঞ্জ হবে বলতো? মোমেন্টাম চেঞ্জ হবে না? এই যে ভেলোসিটি বাড়ানো কমানোর সাথে কি হয়? ভেলোসিটি বাড়ানো কমানোর সাথে আমাদের যেই মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে, মোমেন্টামের জন্য কিসের মধ্যে ভেরিয়েশন আসে? ওয়েভলেন্থের মধ্যে। তো এই জিনিসটা এখানের মধ্যে বলতে যে কি জিনিস, and plotted a graph of their results। যে figure C shows the graph for a beam of accelerated electrons through 54 volt, scattering intensity, scattering angle। তো 50 ডিগ্রি অ্যাঙ্গেলে সবচেয়ে বেশি ইলেকট্রন ডিফ্র্যাক্ট হয়েছে। ডেভিসন এন্ড গার্মার electron beam reflection from a surface of atoms acting as a reflection grating showed variable intensity at different angles exactly as observed with waves। তো ওয়েভদেরও কি করা হয়, তুমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াইলে কমাইলে পরে তখন ইন্টেন্সিটি ইনক্রিজ করে ডিক্রিজ করে, এমন টাইপের। কেমন একটা জিনিস, ধরো তোমাদেরকে একটা ব্যাপার দেখাই, সিমুলেশনটা অন করি পেছে। ওকে, সবাইকে এখন ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো আমরা একটা কাজ করি, যে লাইটটাকে এরকম রিফ্লেক্ট করে দেখাবো, অ্যাঙ্গেলস দেখাবো, রে দেখাবো, আর ইন্টেন্সিটিটা এটা দিয়ে বের করবো। তো এখন এখানের মধ্যে থেকে দেখি কাজটা কি হয়। তো এখন এখানে ইন্টেন্সিটি দেখো কত পার্সেন্ট প্রভা? 19.19%, নাকি? আমরা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে বাড়ায় দেই, এখন দেখো তো এখানে ইন্টেন্সিটি কি হইলো, চেঞ্জ হয়ে গেছে না? তো দোনোটা সময় তো এরকম রিফ্লেকশন হচ্ছে, কিন্তু এক সময় ইন্টেন্সিটিটা বেশি, এক সময় ইন্টেন্সিটিটা কম। এখানে ইন্টেন্সিটি কত? এই তো। তো তাহলে ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য কি হচ্ছে, ইন্টেন্সিটি অফ দা রিফ্লেক্টেড ওয়েভ চেঞ্জ হচ্ছে। ওরকম সেম ওয়েতে আমাদের ইলেকট্রন গুলাকে কি করছে দেখছো একটু আগে, ইলেকট্রন গুলাকে ডিফারেন্ট ওরকম ভোল্টেজে অ্যাসেলারেট করে তাদেরকে ওই নিকেলের ক্রিস্টালের উপরে মারা হয়েছে, এন্ড দেখা গেছে কি তাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স চেঞ্জ করাতে কি হয়, বা স্ক্যাটারিং অ্যাঙ্গেল চেঞ্জ করাতে কি হয়, তাদের ইন্টেন্সিটির পার্সেন্টেজে বা ইন্টেন্সিটির অ্যামাউন্টে ভেরিয়েশন আসতেছে। তো এটা কার মতো প্রপার্টি বা কার মতো বিহেভ করতেছে, এখানে ইলেকট্রন গুলি লাইটের মতো বিহেভ করতেছে না, বা ওয়েভের মতো বিহেভ করতেছে না? তো তাহলে এই কথাটা বলছে। আমরা এখন আবার স্টুডেন্ট বুকে ফেরত যাই। দেখুন আমাদের কি বলতেছে, not on sorry not only did Davison and Garmer prove experimentally that electrons can behave as waves, but their results also allow calculation of the distance between atoms in nickel crystal। তো তোমরা ছোটকালে, যে এখন তো তোমরা মনে করো যে প্রভাত কেমিস্ট্রি পড়ো না, বাট স্টিল পিচ্ছিকালে তোমরা একটা জিনিস আঁকতা, মনে আছে? এরকম ক্রিস্টাল প্যাটার্ন একটা, যে এরকম পতাকার মতো, তোমার এইখানে এখানে এখানে কতগুলি এরকম এলিমেন্ট গুলি আছে। তো ক্রিস্টালের প্যাটার্নটা এরকম শো করতা, বা তোমাদের ডায়মন্ডের যেরকম একটা কি করতা, টেট্রাহেড্রাল প্যাটার্ন শো করতা না? স্ট্যান্ডার্ড এইটা থাকতে সময় তো এগুলো আঁকার কথা, নাকি? তাই প্রভা কেমিস্ট্রি করো? ওকে,
তো তাহলে এরপরে তোমার গ্রাফাইটের যেরকম কি ছিল, চলো প্রভা কেমিস্ট্রি করি না করে নাকি জিজ্ঞাসা করছি, দুইটা প্রভা হয়ে গেছে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, দেন গ্রাফাইটেরও যেরকম তোমরা কি দেখছো, কার্বনের অ্যারেঞ্জমেন্ট গুলি দেখছো, ওগুলো আসলে তারা পাইছে কই থেকে? তারা তো এমনি এমনি আন্দাজে আন্দাজে ড্র করে নাই, তারা এগুলা ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখে দেখে ক্রিস্টালের ইন্টারনাল স্ট্রাকচার স্টাডি করতে পারে, বুঝতে পারছো? তো এরকম ডিফ্র্যাকশন প্যাটার্ন করে করে কি করছে, ক্রিস্টাল গুলার ইন্টারনাল স্ট্রাকচার গুলির প্যাটার্ন তারা ইনভেস্টিগেট করতে পারে। তো বলতেছে কি, this has given rise to advances in the study of atomic structures using electron beam crystallography, যে ইলেকট্রন বিম দিয়ে কি করা হয়, ওরকম ক্রিস্টালের ইন্টারনাল স্ট্রাকচার স্টাডি করা হয়। তো কি বলতেছে, de Broglie equation. In 1924, a French prince called Louis de Broglie, or Broglie যেটা বলো, suggested electrons could behave as waves and proposed an equation to calculate their wavelength. Their wavelength is inversely proportional to the momentum when they are considered as particles. So তাহলে এই যে lambda is equal to h by mv, এই ফর্মুলাটা এই ডি ব্রগলি নামের এই মানুষটা বের করছে। তো এখানের মধ্যে সে কি করছে, ওয়েভ নেচার আর পার্টিকেল নেচারটাকে একসাথে কম্বাইন করছে তার ইকুয়েশনটা দিয়ে, বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, তারা এখানে একটা ক্যালকুলেশন দেখাইছে যে একটা ইলেকট্রন 10% অফ দ্য স্পিড অফ লাইটে মুভ করতেছে, তো তার মানে ইলেকট্রনের কি দিয়ে দিছে, স্পিড দিয়ে দিছে। তো ইলেকট্রনের ম্যাস জানি, ইলেকট্রনের স্পিড বলে দিছে, তো তাহলে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, তো এখানে থেকে আমরা কি বের করলাম, we determine the wavelength of the electrons, বুঝতে পারছো? ইলেকট্রন ডেনসিটি ম্যাপের সাথে এটা রিলেটেড না, ওই ব্যাপারটা আলাদা, ঠিক আছে? ওইটা ইলেকট্রনের নরমাল অন্য মুভমেন্টের জন্য, যে ইলেকট্রন ক্লাউড যেটা থাকে। আচ্ছা, তাহলে এখানের জন্য এরপর কি বলতেছে দেখো, ইলেকট্রনেরও ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখা যায় এই জায়গাটাতে। মনে করো যে দুনিয়ার যত আজব একটা এক্সপেরিমেন্ট, যে ইলেকট্রনের দিকে তুমি যদি তাকায় থাকো, বুঝছো, ইলেকট্রন যাচ্ছে, এই ডাবল স্লিট দিয়ে ইলেকট্রন ফ্লো মুভ করতেছে, তুমি যদি ইলেকট্রনের দিকে তাকায় থাকো তখন ইলেকট্রন পার্টিকেল হিসেবে বিহেভ করে। তুমি যদি মুখটা সরায় না তখন সে কি করে, ওয়েভ হিসেবে বিহেভ করে, যে সে তখন আবার কি দেখায়, ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখায়। এর চেয়ে উইয়ার্ড তোমার কোন রকমের এক্সপেরিমেন্ট হয় না। ব্যাপারটা কেমন কি বলতেছে দেখো, in 1965 Richard Feynman suggested that electrons should also be able to produce two slit interference patterns seen with light, তো তাহলে as they can behave as waves। তো বলতেছে রিচার্ড ফাইনম্যান কি বলছে, যে ইলেকট্রন যেহেতু ওয়েভ হিসেবে বিহেভ করতে পারে, তো তার মানে ওয়েভের মতো তাদের কিও করতে পারা উচিত, ইন্টারফিয়ারেন্স প্যাটার্নও শো করতে পারা উচিত। তো বলতেছে কি, recently this has been shown to be the case, giving further evidence for the wave nature of electron। তো কেমন জিনিস, recent experiments have been able to demonstrate electrons producing an interference pattern when passed through a two slit type experiment। কেমন, the 5 images show the image after different amounts of time। তো প্রথমে এই র্যান্ডম স্ক্যাটারিং, এরকম র্যান্ডম স্ক্যাটারিং, এরপর আস্তে 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 প্যাটার্নটা কি হয়, ভিভিড হইতে থাকে। দেন দেখা যায় যে ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক ব্রাইট ডার্ক, এরকম হাই ইন্টেন্সিটি লো ইন্টেন্সিটি এরকম ইলেকট্রনের কনসেন্ট্রেশন দেখা যায়। তো কি বলতেছে, the particle electrons hit the screen in places that slowly build up the wave interference pattern. However, the latest research has allowed scientists to observe that the interference pattern is built up by the movement through the apparatus of the individual electrons, মানে they are behaving as both particles and waves at the same time। তো তাহলে তারা কি শো করতেছে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি শো করতেছে। এই জিনিসটা তোমাদের একটা ভিডিও দেখায়।
ওকে, সো সবাই একটা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, সে অনেক সুন্দর মতো এক্সপ্লেন করে, তো এগুলাতে বুঝতে পারার কথা কয়েকটা ব্যাপার। ফুড প্যান্ডার সাথে অর্ডার করুন আপনার পছন্দের খাবার। আজই ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ। I'm going to explain to you what's known as the central mystery of quantum mechanics. It was Richard Feynman, the American physicist, said, this is the central mystery of quantum mechanics. There's lots of weird stuff that goes on in the quantum world. Hit you with this, and it basically tells you what it's all about. It's called the two-slit experiment. I'll start with this. Imagine you have a source of light shining against a screen with two slits. Now, for the pedants in the audience, this source of light has to be monochromatic light, light of a particular wavelength, whereas, of course, a light bulb is white light, and that's made up of all the colors of the spectrum, lots of different wavelengths. But imagine this is just a single wavelength of light, and you can see the light is coming out in waves like ripples in a pond. That's the nature of wave-like behavior. As the light hits the screen, it squeezes through the two slits, and each slit in turn on the other side becomes almost like a new source of light, and the light spreads out, it diffracts. And as the waves of light overlap, they will interfere with each other. So where a crest hits a trough, they will cancel. Where a crest hits a crest, they will amplify, and so on. And so on the back screen, you end up with what's called an interference pattern, a series of light and dark fringes, where the waves have either cancelled out or worked together in phase. That's fine. That's not quantum mechanics. That's a property of light that goes back over 200 years that we've known about since the early 19th century. Imagine doing the same experiment again, but doing it not with waves, but with particles. Do it with grains of sand. So this is the same experiment, but I've tipped it 90 degrees. Rather than waves that are spread out that wash up against the two slits and squeeze through, here you've got individual particles of sand, and each particle will either go through one slit or the other. And so you see they will sort of drain through, and you get two bumps underneath each of the slits. So the two peaks is reminiscent of particle-like behavior, whereas the multiple pattern of interference is wave-like behavior. What if we do the same experiment with atoms? Well, so imagine we have an atom gun, something that can fire atoms, a stream of atoms. You can't see them because they're very small. Let's block off one of the two slits. So these two slits are the dimensions and separation of the slits is chosen appropriately to show us how atoms do things. And so far so good, nothing strange here. You'll see a lot of atoms hitting the back screen. So this will now have to be some sort of photosensitive screen whereby when an atom hits it, it'll give off a little flash of light to say the atom has arrived here. So the atoms are arriving as these little pinpricks of light that we see. Of course, a lot of the atoms will be blocked by the first screen. They won't go through that slit. But those that do get through to the other side, you can see there's a bit of spreading of the atoms. But if we didn't know anything about atoms, we'd say, well, that's fine, we can understand that. A lot of the atoms are going clean through the slit. Some are sort of maybe bouncing off the edge of the slit, and so they're sort of being deflected a bit, which is why you get a bit of a spread. The first mystery of quantum mechanics comes when we open the second slit. Because now we see something that's very much like the interference pattern we got with light. Rather than having two bands of spots where the atoms have gone through the two slits, it's as though the atoms have gone through the slits behaving like waves, and you get interference of the waves, and you get these bands. If we know nothing about atoms or quantum mechanics, you could try and rationalize it and say, well, maybe atoms behave in a very strange way, and only a certain number of them are allowed to all sit together. And so, me and my gang, we're all going to go on this slit. No, sorry, no room for you. You go to the next slit above. And by the way, there's this rule that no one can go
in between the two bands, but a few naughty atoms do, so there's a bit of a scatter. You know, we don't, there could be some forces between atoms that make them coordinate their actions in a way to give this pattern. That's not mysterious, that's just, we just don't know how atoms do things. But we can be clever, and we can force the issue. What if we were to not send the atoms all through at once, but send them through one at a time? Leave enough of a gap for the atom to get through to hit the screen. Of course, as I say, some atoms will hit the first screen and not get through, but those that get through will hit the back screen. So let's run the experiment again slowly, and gradually you'll see as the atoms go through, they'll look like they're just randomly arriving on the other side. You keep sending atoms through one at a time, and gradually that same pattern appears. So each atom by itself is somehow contributing its small part to the overall wave-like behavior that we see in the interference pattern. How does it do it? How does, we know the atom's a tiny localized particle, we can't see it, it's too small to even see under a microscope, we're firing it at the screen with the two slits. Some moment later you see a flash of light on the back screen. It's arrived in a localized point, it's not spread itself out. You don't get sort of like a wash of a faint light across the whole screen. It's a little point. The atom is localized, it's arrived in a certain location. And yet, it somehow seems to have been aware of there being two slits, not one, because it's given rise to this interference pattern. How does one atom do that? Does it split in half? Does it become like a cloud that goes through both? Well, we can try and be even cleverer. What if we were to spy on the atom and see where it goes? We can gently just observe which slit it goes through. So you put a detector just above the upper slit that will flash or beep whenever it sees an atom go through that top slit. Sure enough, you fire the atoms through, one at a time. 50% of the time, the detector will beep. The other 50% of the time it doesn't, the assumption being that the atom has gone through the lower slit. But of course, I've been cheeky here. I haven't shown you the results of the experiment. That's what you... দেখছো এখানে যখন নাকি আমরা স্পাই করতেছি or when we are actually looking at the electrons যে তারা আসলে কে কোন স্লিট দিয়ে যাচ্ছে এই জিনিসগুলো যখন নাকি আমরা ডিটেক্ট করার ট্রাই করি বা মনিটর করার ট্রাই করি তখন দেখতেছো কি করতেছে যে স্লিট গুলা বরাবরই আমাদের জাস্ট ইলেকট্রনের কনসেন্ট্রেশন গুলো পাইতেছি কিন্তু যখন নাকি ডিটেক্টরটাকে বন্ধ করে দিব তখন কি হবে তখন আমরা আবার ওয়েভের মতো প্যাটার্ন দেখবো তো এই জিনিসটা কি বলে দেখো Yeah. 50% of the time, it beeps, and you see a spot arrive adjacent to the upper slit. The other half of the time, it doesn't beep, but you see a spot arrive at the lower slit. So, yeah, it's picked out the atoms that have gone through the upper slit, and not the ones that have gone through. So each atom does go through one slit or the other. But that's a different result to what we had earlier. So here's the last bit of sneakiness that we can play with atoms. Surely now, you know, we're going to get to grips with it. Leave the detector there, but just very quietly go and unplug it. Don't let the atoms know that you're not spying on them. Make them think that you're still detecting them. So, yeah, okay, we're going to run the experiment. Atoms, okay, get ready, one at a time. We're going to be checking on you. All right, so run the experiment again. Now, if you can explain this using common sense and logic, do let me know, because there's a Nobel Prize for you. Quantum entanglement is the... সাউন্ড কি শুনতে পারো না নাকি কথার সাথে সাউন্ড সিঙ্কিং চলে গেছিল মাসরি চলে গেছে ভাই তারা
আচ্ছা, so আরেকবার একটু দেখে নাও। Just above the upper slit that will flash or beep whenever it sees an atom go through that top slit. Sure enough, you fire the atoms through one at a time. 50% of the time, the detector will beep. The other 50% of the time it doesn't, the assumption being that the atom has gone through the lower slit. But of course, I've been cheeky here. I haven't shown you the results of the experiment. That's what you get. 50% of the time, it beeps, and you see a spot arrive adjacent to the upper slit. The other half of the time, it doesn't beep, but you see a spot arrive at the lower slit. So, yeah, it's picked out the atoms that have gone through the upper slit and not the ones that have gone through. So each atom does go through one slit or the other. But that's a different result to what we had earlier. So here's the last bit of sneakiness that we can play with atoms. Surely now, we're going to get to grips with it. Leave the detector there, but just very quietly go and unplug it. Don't let the atoms know that you're not spying on them. Make them think that you're still detecting them. So, yeah, okay, we're going to run the experiment, atoms, okay, get ready, one at a time, we're going to be checking on you. All right, so run the experiment again. Now, if you can explain this using common sense and logic, do let me know, because there's a Nobel Prize for you. ওকে, সো তাহলে পরে ব্যাপারটা সবাই বুঝতে পারছো কাজটা কি হয়। এটা আমাদের কোয়ান্টাম ফিজিক্সের মেইন ব্যাপার, যেটা আমরা নর্মাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারি না, ইভেন এখন কারেন্ট সায়েন্টিস্টরাও জানে না ব্যাপারগুলো কিভাবে কি হয়। সো হোয়াট দে অ্যাকচুয়ালি ডু, তারা জাস্ট অবজারভেশনটা দেখে দে ট্রাই টু মেক আ এক্সপ্লেনেশন, কিন্তু ওই এক্সপ্লেনেশন আমাদের এখন পর্যন্ত কোনোটাই অ্যাকিউরেট বা এক্সপেরিমেন্টের অবজারভেশন ওয়াইজ সবকিছু মিলতেছে না। সো এক্সপেরিমেন্ট এখনো বাকি, আর এক্সপ্লেনেশন দেওয়া বেসিক্যালি বাকি। তো তোমরা কেউ যদি এক্সপ্লেনেশন দিতে পারো তো তাহলে নোবেল প্রাইজ পাবা আর কি। তো এটাই ছিল তার লাস্ট কনক্লুশন। সো ইলেকট্রন মেইনলি কি করে, এরকম ওয়েভ হিসেবে বিহেভ করতে পারে, বাট তাদের দিকে তাকাইলে পরে তখন আবার তারা কি করে, পার্টিকেল হিসেবে বিহেভ করা শুরু করে। সো ব্যাপারটা খুবই উইয়ার্ড, যেটা এর জন্য এটাকে বলা হয় কোয়ান্টাম ফিজিক্স। যেটা তুমি ফার্স্ট টাইম যদি কোয়ান্টাম ফিজিক্স পড়ো তোমার কাছে উইয়ার্ড না লাগে, তো তুমি আসলে ওই কোয়ান্টাম ফিজিক্সের ওই জিনিসটা বুঝোই নি। বুঝতে পারছো? আচ্ছা, এই মিটিং এর টাইম 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, তুমি কন্টিনিউ করতেছি। জানিসা, কোয়ান্টাম ফিজিক্স কেমন লাগলো? এটা জাস্ট একটা ছোট গ্লিম্পস, ঠিক আছে? এটা জাস্ট একটা গ্লিম্পস, এগুলো কোয়ান্টাম ফিজিক্সের জাস্ট সারফেস লেভেল, কিছুই না। এর জন্য কোয়ান্টাম ফিজিক্স পড়লে পরে দেখো যে সায়েন্টিস্ট যারা যারা এটা নিয়ে পড়ছে পাগল টাগল হয়ে গেছে, মাথা চুল চুল ছিঁড়ে ফেলছে এমন অবস্থা। এক্সপ্লেনেশন নাই আর কি। তো এটা আমি নিজেও দিতে পারতেছি না, এত বড় বড় সায়েন্টিস্টরাই পারে না, আমরা কি করব? আমরা বড় হয়ে তোমাদের মধ্যে থেকে কেউ একজন দিবা, কিন্তু বড় হয়ে তো মানুষজন আস্তে করে বিবিএ তে চলে যায়। তো থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে বলতে গেলে মানুষজন পড়েই না। আচ্ছা, তো তাহলে এই ব্যাপারটা গেল যে ইলেকট্রন ডিফ্রাকশন প্যাটার্নও শো করে, ইন্টারফিয়ারেন্স প্যাটার্নও শো করে। সো দ্যাট প্রুভস দ্যাট ইলেকট্রন ইজ বিহেভিং অ্যাজ ওয়েভস। তো এখন ইলেকট্রন দিয়ে কি করা যায়, মাইক্রোস্কোপি করা যায়, যে এটাকে বলা হয় প্রোবিং। ঠিক আছে, প্রোব করা। প্রোব করা মানে কি, কোন একটা কিছুর ভিতরে ইনভেস্টিগেট করা যে কি আছে। তা এখন তুমি অ্যাটমের ভিতরে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন আছে, নিউট্রন আছে, এইসব জিনিসগুলা কিভাবে বের করছে এটা আমরা পার্টিকেল ফিজিক্সে পড়বো ইউনিট 4 এ, A2 তে। তো ওখানের মধ্যে আমরা আরো ডিটেইলস এ পাবো। বাট ফর নাও যেই ব্যাপারটা তোমরা জেনে রাখতে পারো যে কি, এই যে ইলেকট্রন ডিফ্রাকশন, যে ইলেকট্রনের ভেলোসিটি যত আমরা বাড়াবো কমাবো তত কি হবে, ইলেকট্রনের ভেলোসিটি বাড়াইলে কমাইলে তখন আমাদের পার্টিকেলের
মোমেন্টাম বাড়বে কমবে। তো মোমেন্টামের সাথে কে রিলেটেড কাবিও? ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন। তো তাহলে ওয়েভলেন্থের সাথে কে আবার রিলেটেড? ডিফ্রাকশন প্যাটার্ন। যে আমাদের একটা ক্রিস্টাল আছে, এখন ক্রিস্টালের মধ্যে তোমার অ্যাটমের মধ্যে স্পেসিং গুলো হলো এরকম। তো এখন ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থটা যদি এই ক্রিস্টালের অ্যাটমিক স্পেসিং এর সমান হয়, তো তখন কি হবে? সবচেয়ে ভালো মতো ডিফ্রাকশন প্যাটার্ন শো করবে না? তো এরকম আমরা ইলেকট্রনের স্পিড বাড়ায় কমায় বা ইলেকট্রনের মোমেন্টামটাকে ম্যানিপুলেট করে তার কি করি? ওয়েভলেন্থটাকে চেঞ্জ করিয়ে এন্ড ওই ওয়েভলেন্থের করেসপন্ডিং কি পাই? প্যাটার্ন পাই বা ডিফ্রাকশন পাই। তো কি বলতেছে? One of the most important applications of the wave nature of electron is its use to study objects at very small scales. Kemon? An electron beam can work like a beam of light, but with some different properties that can make the electron beam much more useful for microscopy. Even আমরা যে পড়ি যে প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রনকে আমরা এখন পর্যন্ত কি পড়ে আসছি? প্রোটন আর নিউট্রন থেকে ছোট কিছু আছে, এগুলা পড়ছি আনিসা? কিন্তু প্রোটন আর নিউট্রন কিন্তু আরো ছোট জিনিস দিয়ে বানানো, বুঝছো? একটা প্রোটনের মধ্যে 3টা কোয়ার্ক থাকে। প্রোটন কি দিয়ে বানানো? কোয়ার্ক দিয়ে বানানো। নিউট্রনও কি দিয়ে বানানো? কোয়ার্ক দিয়ে বানানো। তো এই যে প্রোটনের ভিতরেও যে আরো ছোট ছোট এরকম পার্টিকেল আছে, তো এইসব জিনিস আমরা বের করছি কিভাবে? এই ইলেকট্রন ডিফ্রাকশন দিয়ে। যে ইলেকট্রনের ভেলোসিটি বাড়ায় বা ইলেকট্রনের মোমেন্টাম বাড়ায় তার ওয়েভলেন্থটাকে ছোট করে দিছে। তো যত ছোট ওয়েভলেন্থ করব তত কি হবে? তত সে ছোট স্পেস দিয়ে পাস করতে পারবে। না, ইলেকট্রনের মধ্যে এখন পর্যন্ত আমরা বের করতে পারি নাই। ইলেকট্রনকে এখনো আমরা ফান্ডামেন্টাল পার্টিকেল চিন্তা করি। এইসব জিনিস আমরা পার্টিকেল ফিজিক্সে দেখবো। ওকে, তো প্রোটন আর নিউট্রনকে দেখা গেছে যে প্রোটন আর নিউট্রন সবচেয়ে ছোট না, তাদের থেকেও ছোট জিনিস আছে। ইলেকট্রনেরটা এখনো বের করা যায় না, বিকজ আমরা ইলেকট্রন দিয়েই তো বাকিগুলো স্টাডি করি। তো ইলেকট্রনকে স্টাডি করার জন্য কি লাগবে? ইলেকট্রনের সাইজের থেকেও ছোট ওয়েভলেন্থ হলো এরকম ওয়েভ লাগবে বা পার্টিকেল লাগবে, তাহলে জানি কি করা যায়, ওটাকে ইনভেস্টিগেট করা যায়। বুঝতে পারছো? তো কি বলতেছে? ইলেকট্রন ডিফ্রাকশনের মেইন অ্যাডভান্টেজটা কি? যে তার ওয়েভলেন্থটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি, তাই না? এই যে the main advantage is that the wavelength of an electron beam can be controlled. কিভাবে? By altering the voltage applied to accelerate the electron. তো তাহলে ইলেকট্রন গুলাকে ডিফারেন্ট রেটে অ্যাসেলারেট করালে what can we do? ডিফারেন্ট রেটে অ্যাসেলারেট করালে পরে তাদের মোমেন্টাম বাড়ানো কমানো যায়। তো এটা দিয়ে ওয়েভলেন্থ বাড়ানো কমানো যায়। ঠিক আছে? তো বলতেছে কি, in some instances this can mean that the wavelength of electron in the beam can be 10⁻⁻10 meter, the same size as atom. তো তার মানে অ্যাটমের ডায়ামিটারের সমান ইলেকট্রনের ওয়েভলেন্থ বানায় ফেলে, এত ছোট। Approximately the minimum sized object that can be imaged by any wave is the same as about the wavelength. তো তার মানে কোন একটা ওয়েভ দিয়ে তুমি যদি কোনো কিছু দেখতে চাও, এই যে আমরা একটা কথা বলছিলাম মনে আছে, রেজোলিউশন নিয়ে একটা কথা বলছিলাম আনিসা। রেজোলিউশনের ব্যাপারটা কি ছিল? রেজোলিউশনের ব্যাপার নিয়ে বলছিলাম যে ওয়েভলেন্থ যত ছোট হবে রেজোলিউশন তত বেটার হবে, মানে তত আমরা দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো। যে মনে করো এইখানে একটা ডট, এইখানে একটা ডট, আমি কিন্তু সেকেন্ড আর একটা ডট প্রথম ডটের উপরে দিছি, কিন্তু তোমরা কিন্তু এটাকে কি করতে পারতেছো না, আলাদা করতে পারতেছো না। এই জিনিসটা কেন? বিকজ আমরা যে ওয়েভ দিয়ে এই ডট গুলাকে দেখতেছি, কি ওয়েভ দিয়ে দেখতেছি? লাইট ওয়েভ ইউজ করে দেখতেছি না আনিসা? তো এই যে দুইটা ডট আমি আঁকলাম, এই দুইটা ডটের মধ্যে স্পেসিং যদি কি হয়, লাইটের ওয়েভলেন্থের থেকেও ছোট হয়, তো তাহলে লাইট দিয়ে কি করা যাবে না, তাদের সেপারেশনটাকে ডিটেক্ট করা যাবে না। বুঝতে পারলা? তো তাহলে পরে আমাদের রেজোলিউশনের ব্যাপারটা কি, যত আমরা ওয়েভলেন্থ কমাবো তত আমরা দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো আর আলাদা করতে পারবো বেসিক্যালি। তো বলতেছে কি, in this example the electron waves are 1000 times shorter than light waves. তো তার মানে লাইট ওয়েভের ওয়েভলেন্থ যত, ইলেকট্রনের ওয়েভলেন্থ কি 1000 টাইমস স্মলার। তো তার মানে কি, লাইট দিয়ে যা দেখা যায় না, ইলেকট্রন দিয়ে এর চেয়ে কি করা যাবে, বেশি জিনিস ইনভেস্টিগেট করা যাবে। বুঝতে পারছো? And
So they produce objects, images of objects 1000 times smaller than visible light. Electron microscopy নিয়ে কি বলতেছে? Electron microscopes have sufficient magnification to see the results of manipulation of individual atoms. Diffraction pattern এরকম দেখে বোঝা যায় যে atomic spacing গুলি কেমন কি। This atom boy image was made by researchers in INV who moved individual carbon monoxide molecules on the surface of a copper metal. তো একটা কপার মেটালের মধ্যে ওই কার্বন মনোক্সাইডের মলিকিউল গুলি কোনটা কোনটা কোন পজিশনে আছে এইসব জিনিসগুলো বের করে দেখাইছে। বুঝতে পারছো? দেন তোমরা কেমিস্ট্রিতে ইউনিট 2 তে তোমাদের এরকম একটা ইনফ্রারেড ফুটপ্রিন্ট দিয়ে কাজ করো না, যে ইনফ্রারেড এক এক মলিকিউলের ভিতর দিয়ে 1% এরকম ট্রান্সমিট হয়, এমন হয়। এরকম কতগুলি পিক দেখো, যে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টেন্সিটি পাও, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থের। মনে করো কার্বন কার্বন ডাবল বন্ডের জন্য একটা পিক, কার্বন অক্সিজেন ডাবল বন্ডের জন্য একটা, অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ডের জন্য, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ডের জন্য, এইসব শিখছো না? তো এগুলোর মধ্যেও কি যে যেই ইনফ্রারেডের ওয়েভলেন্থটা ওই বন্ডের ব্রেকিং এর জন্য বা বন্ডের অ্যাবজর্বিং ওয়েভলেন্থের সাথে মিলে যায়, ওইটা কি হয়ে যায়? অ্যাবজর্ব হয়ে যায়। তো তার মানে ট্রান্সমিশন হয় কম। তো এগুলো অনেকগুলি ব্যাপারই ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু রিলেটেড। তো এগুলো কতগুলো ব্যাপার রিলেট করতে পারলে তখন আরো বুঝতে ইজি হয়। এগুলা করছো না আনিসা? এখনো হয় নাই? ওকে, তো পেয়ে যাবা ভেরি সুন। অলরাইট, তো ভেরি সুন পেয়ে যাবা, সমস্যা নেই। আচ্ছা, তো তাহলে এখন তোমাদের যে কাজ, এই চেক পয়েন্ট কোশ্চেনস গুলি করবা। তোমাদের এই থার্সডেতে যে লাস্ট ফ্রাইডেতে যে ইউনিট 1 মক নেওয়া হয়েছে ওটার সলিউশন করাবো। সরি, এন্ড আমাদের একটা খুশির খবরটা কি? দিস অ্যাটমিক ইলেকট্রন এনার্জিজ, this is basically the last topic of unit 2. তো তোমাদেরকে এটার ভিডিওটা দিয়ে রাখতেছে, তোমরা এটা সানডের আগে দেখে রাখবা। সো সানডেতে we will be done with unit 2. বুঝতে পারছো? তারাও তোমাদেরকে ভিডিওটা দিয়ে রাখবে। ওকে, সো তোমাদের গ্রুপে ভিডিওটা দিয়ে দিছি, তো সবাই ওটা দেখে ফেলবা সানডের আগে। তো ভালো টাইম আছে দেখার জন্য। এন্ড সবাই একটা কাজ করবা, তোমাদের গুগল ক্লাসরুমে তো স্কোর গুলো রিলিজ করে দেওয়া হয়েছে না আনিসা? নাকি? আর তোমাদের মার্কস স্কিমটাও দিয়ে দিব, যদি না দেওয়া হয়ে থাকে অলরেডি, তো তাহলে ওইটা নিয়ে আমরা থার্সডে ক্লাসে সলিউশন করব। ওকে, এন্ড তোমাদের ইউনিট 2 এর বুকলেট চলে আসছে, ওটার ছবি এখনো রাজীব ভাই পাঠায় নাই। তো ইউনিট 2 এর বুকলেটটা সবাই এই সেপ্টেম্বর মান্থে কালেক্ট করে ফেলবা ফার্স্ট উইকে। তো এই বুকলেট সলভ করে আমরা শুরু করে দিব। ঠিক আছে রাফিন? ওকে, সো আমাদের অ্যাকচুয়ালি প্রিভিয়াস ব্যাচের ভিডিওস গুলি থাকাতে অনেকগুলি কিন্তু অ্যাডভান্টেজ পাইছে। দেখছো, ওদের কিন্তু সিলেবাস শেষ হয়েছে মার্চে, যে তো তার মানে ওরা এক্সামের জাস্ট 2 মাস আগে ওদের সিলেবাস শেষ হয়েছে, যে মাঝে দিয়ে জাস্ট এপ্রিল মাসটা পাইছিল। কিন্তু তোমাদের অলরেডি আমাদের সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস তোমাদের হাতে আছে। কিন্তু এই যে কোশ্চেন পেপার গুলি করবো, ওগুলোতে একটু সময় যাবে, বাট উই আর গেটিং আ লঙ্গার অ্যামাউন্ট অফ টাইম ফর ডুইং কোশ্চেন পেপার সলভিং। তো এটা কিন্তু আমাদের পরে সামনে হেল্প করবে। কিন্তু তোমাদেরকে যে ভিডিওস গুলি দেওয়া হয় ওগুলি যদি তোমরা ঠিক মতো না দেখো, তো তাহলে কিন্তু সমস্যা। হয়তো ওরা এক্সামে দেয় না ওই জিনিসটাই, এখন যারা অক্টোবরে দিচ্ছে ওরা আবার ওই এক্সট্রা টাইমটা পাইছে, ওইটা ইউটিলাইজ করতেছে। তো অক্টোবর ব্যাচের ওদের কিন্তু পরীক্ষা ওরা ভালোই দিচ্ছে, সিন পেপারেও ভালো করে, আনসিন পেপার গুলাতেও আলহামদুলিল্লাহ স্কোর রিজনেবলই আসতেছে, তেমন বেশি কম না, ক্যান্ডিডেটদের যেমন হওয়া উচিত ওরকম টাইপেরই আসতেছে। বাট স্টিল আরো ডিফিকাল্টি যখন বাড়ানো হবে দেখা যাক কেমন কি করে। আর মেইন এক্সামই সব, তাই না প্রভা? যে মকে যত ভুল করো, মেইন এক্সামে যেন মার্ক কাটা না যায়, বুঝছো? ওকে,
সো তাহলে আমরা আজকের ক্লাস এখন এখানে শেষ করব। তো সবাই ভিডিওটা দেখে রাখো এন্ড we will start unit 3 in next week. ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।